বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যেহেতু 2025 সাল থেকে আবার নতুনভাবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হবে, তাই আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই গণিতের ধারাবাহিক ভিডিও সেশন দেওয়ার চেষ্টা করব। সবাই যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যুক্ত থাকেন, তাহলে আশা করি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো পাবেন। আমি আজকে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে গুণের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি বইয়ের অনুশীলনীতে আমাদের 4 ধরনের প্রশ্ন আছে। প্রথমটি হচ্ছে গুণ করো, দ্বিতীয়টিও গুণ করো, 3 নম্বরটি হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো, আর 4 নম্বরটি হচ্ছে খালি ঘরে সংখ্যা বসাও। ঠিক আছে, এই 4 ধরনের প্রশ্ন থেকে আমি 2-3টি করে প্রশ্ন নিয়েছি। আশা করি আমি যে প্রশ্নগুলো তুলেছি এই প্রশ্নগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে বাকি যে প্রশ্নগুলো আছে আমরা নিজেরাই পারবো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা যদি একটু মনোযোগ সহকারে আজকের ভিডিও সেশনটি তোমরা দেখো, তাহলে আশা করি প্রথম অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাছাড়া আমার যে সকল ভাই বোনেরা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন, তাদের জন্য আমি বলবো এই প্রাইমারির পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ভাই বোনরা যারা চাকরি প্রত্যাশী, তারা ম্যাথে ভালো না করার সবচেয়ে বড় একটা মূল কারণই হচ্ছে এই প্রাইমারি আমাদের যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো আছে, এগুলো কিন্তু আমরা বলি বেসিক অঙ্ক। এই বেসিক অঙ্কগুলো না পারার কারণে অথবা যদি পারিও আমরা সময় নিয়ে করতে হয়, আমরা খুব দ্রুত করতে পারি না, যার কারণে আমরা চাকরি পরীক্ষার যে ম্যাথগুলো আছে ওইখানে আমরা ভুল করি। আর এমনিতেও পঞ্চম শ্রেণী থেকে সরাসরি চাকরি পরীক্ষায় কিন্তু কিছু ম্যাথ থাকে। তাই আমি বলবো আজকের এই ভিডিও সেশনটি হচ্ছে পঞ্চম শ্রেণী এবং যে সকল ভাই বোনেরা চাকরি প্রত্যাশী তাদের জন্য। তাহলে আমরা উভয়ই মনোযোগ দেই। এখানে প্রথম যে প্রশ্নটি, অনুশীলনী 1-এর প্রথম প্রশ্নটি হচ্ছে গুণ করো। আমাদের এখানে 9টি প্রশ্ন আছে, আমি এখানে 4টি প্রশ্ন তুলেছি। তাহলে এই গুণ কিভাবে করব আমরা? আমি প্রথমেই বলে নেই, আমরা কিন্তু ক্লাস 3-তে মনে হয় যে নামতা, যেটা সংখ্যার যে নামতা শিখে এসেছি। যদি সংখ্যার নামতা আমরা না পারি, তাহলে কিন্তু আমরা গুণ করা পারবো না। তাই আমার প্রথম শর্ত হচ্ছে, এই অঙ্কগুলো পারার জন্য প্রথম শর্ত যেটা, তা হচ্ছে নামতা খুব ভালো পারা। আমার পঞ্চম শ্রেণী পড়ুয়া যে সকল শিক্ষার্থীরা এখনও নামতা পারিনি, আমরা খুবই দ্রুত নামতাগুলো শেষ করে আমরা যদি এই অঙ্কগুলো দেখি, আমরা তাহলে অঙ্কগুলো সহজেই পারবো, নিজেরা পারবো। তাহলে আমরা শুরু করি। আমি আশা করি আমার সকল শিক্ষার্থীরা নামতাগুলো খুব ভালো পারো। তাহলে তোমরা আজকের আলোচনাটুকু দেখো। প্রথম যে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, 123-এর সাথে আমাকে বলছে 321 গুণ করার জন্য, এই দুটির সঙ্গে গুণ করার জন্য। তো এইভাবে দুটি সংখ্যা যদি গুণ করতে বলে, আমাদের এটা হচ্ছে 1 নাম্বার। আমরা প্রথম যে কাজটি করব তা হচ্ছে তাদেরকে উপর নিচে লিখবো। ঠিক আছে, প্রথম সংখ্যাটি লেখার পর তারপরে আমরা কি করব, এই যে দ্বিতীয় যে সংখ্যাটি আছে, দ্বিতীয় সংখ্যাটি আমরা বাম পাশ থেকে আর ডান পাশ থেকে লিখে যাব, একক স্থান থেকে ধরে লিখে যাব। তাহলে প্রথম সংখ্যাটি 1, আমরা একক স্থানে 1 বসাবো, তারপরে দশক স্থানে 2 বসাবো, আর শতক স্থানে 3 বসাবো। বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অথবা আমার যে চাকরি প্রার্থী ভাই বোনরা আছে তাদেরকেও এখানে একটা প্রশ্ন আসে। এই গুণের ক্ষেত্রে এই যে আমরা যে গুণ করতেছি তাদের কিন্তু একটা নাম আছে। নামটা কি? এই যে প্রথমটা যাকে গুণ করতেছি তাকে বলা হয় গুণ্য, আর যাকে দিয়ে গুণ করা হইতেছে তাকে বলা হয় গুণক, আর আমরা যে ফলাফলটা পাবো তাকে বলা হয় গুণফল। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? যাকে গুণ করতেছি তাকে বলা হয় গুণ্য, ওই সংখ্যাটিকে গুণ্য বলা হয়। আর যে সংখ্যাটি দিয়ে আমরা গুণ করি তাকে বলা হয় গুণক, আর গুণফল আমরা যে রেজাল্টটা পাই তাকে বলা হয় গুণফল। তাহলে আমরা তাকে কিন্তু এইভাবে লিখতে পারি, গুণ্য গুণ
গুণক সমান গুণফল। বুঝতে পেরেছি? তাহলে এই যে কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা আমাদের আসে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, এখন যারা জানে তারা কিন্তু এটা বের করতে পারবে, যারা জানে না তারা কিন্তু বের করতে পারবে না। তাহলে গুণ্য, গুণক, গুণফল, উপরের সংখ্যাটি যেটি থাকবে, মানে যাকে গুণ করতেছি আমরা তাকে হচ্ছে গুণ্য বলা হয়, যাকে দিয়ে করতেছি তাকে বলা হয় গুণক, আর যা পাবো আমরা সর্বশেষ তাকে বলা হয় গুণফল। বুঝতে পেরেছি? এই তিনটি কথা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এখন গুণের কাজটি করি। এখন আমরা যারা আমি আবারও বলি, যারা নামতা পারে, আমরা সংখ্যার নামতা, তাদের জন্য কিন্তু গুণ করাগুলো খুব সহজ একটা বিষয়, শুধু সময় লাগবে আর কিচ্ছু না। তাহলে আমরা অবশ্যই যদি গুণ করতেছি গুণ চিহ্নটা দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমরা শুরুটা করব কিভাবে? আমি মনে করি আমার পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী গুণ করা পারে না। আমি না পারা স্টুডেন্টরা কিভাবে পারবে সেই উদ্দেশ্যে কিন্তু আমি আজকের আলোচনাটাকে শুরু করতেছি, এবং আমি একদম বিস্তারিত যা আছে সব আলোচনা করব। এই জন্য ভিডিওটি একটু বড় হতে পারে, আমরা ধৈর্য সহকারে দেখলে আমাদের সবার উপকার হবে, আমরা উপকৃত হব। আমরা প্রথম শুরু করব কিভাবে? প্রথমেই যে জিনিসটা আমরা মাথায় রাখবো বা খেয়াল করব তা হচ্ছে, নিচে যেটা আছে তাকে আমরা তো গুণ্য বলি নাকি, এই গুণক, এই গুণকের একক স্থানে যে সংখ্যাটি আছে, একক স্থানে, এই একক স্থানে বা সর্বডানে যে সংখ্যাটি আছে, ওই সংখ্যাটি দিয়ে উপরের সবাইকে গুণ করতে হবে। আরো সহজ করে যদি বলি, তোমরা যে কোনো একটা মনে রাখলে হবে, নিচের যে সংখ্যাটি থাকবে, নিচের সংখ্যার একদম ডান পাশে যে সংখ্যাটি আছে, ডান পাশে, হাতের ডান পাশে যে সংখ্যাটি আছে, যেটাকে আমরা একক স্থান বলি, ওই সংখ্যার নামতা তোমাকে করতে হবে। এটাই, ওই যে নামতা বলছিলাম, নামতা কাজে লাগবে। তাহলে একের নামতা, একের নামতার মধ্যে আমরা কি পাই বলতো? এই যে একক এক নাকি, এক, আমি একটু ডাক দিয়ে লিখি, এক, দুই একে দুই, তারপর তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, তারপরে সাত একে সাত, আট একে আট, নয় একে নয়। এই তো নাকি? একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমরা উত্তরগুলো কিন্তু পেয়ে যাব। যারা নামাতে পারি তাদের জন্য কোনো এটা বিষয় না। তাহলে আমরা যদি একের নামাতে পড়বো, তাহলে উপরে আছে সংখ্যাটি কত? তিন। তাহলে একের নামতা তিন পর্যন্ত পড়তে হবে। তাহলে এক এবং তিনের নামতায় কত পাই আমরা? তিন পাই। তাহলে আমরা এখানে উত্তরটি হবে তিন। বুঝতে পেরেছি? ঠিক একই রকম ভাবে, যেহেতু তিন দিয়ে শেষ, তাহলে একের নামতা এখন পরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যার পর্যন্ত পড়তে হবে। তাহলে একের নামতা দুই পর্যন্ত বললে আমরা কত পাই? এই যে একের নামতা দুই পাই, এই যে দুই। তাহলে আমরা এখানে বরাবর লিখবো দুই। ঠিক একই রকম ভাবে একের নামতা এক পর্যন্ত করলে আমরা কত পাই? এক। ঠিক আছে কিনা? তাহলে আমরা এক লিখতে পারি। এই, তাহলে দেখো, এক দ্বারা আমাদের উপরের যে সংখ্যাটি আছে তাকে গুণ করা শেষ হয়ে গেল। তাহলে নিচের যে সংখ্যা থাকবে তার নামতা পড়তে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। এইগুলো আমাদের প্রথম সংখ্যা দ্বারা গুণ করা। এখন দেখো দ্বিতীয় সংখ্যা দ্বারা, ঠিক ডান পাশের পরের সংখ্যাটা কত? দুই। এখন দুইয়ের নামতা পড়তে হবে। তো দুইয়ের নামতা যদি পড়ি, দুই একে দুই, দুই দুগানে চার, তিন দুগানে ছয়, চার দুগানে আট, ঠিক আছে, পাঁচ দুগানে দশ, ছয় দুগানে 12, সাত দুগানে 14, আট দুগানে 16, নয় দুগানে 18, আর 10 দুগানে 20। আমরা কিন্তু এই পর্যন্তই পারি নাকি, আমরা শিখেছি। এখন একটু দেখো, যেহেতু দ্বিতীয় সংখ্যাটি দুই, এখন দুইয়ের নামতা পড়বা। তাহলে দুইয়ের নামতা পড়বো কত পর্যন্ত? উপরের সংখ্যাটি, প্রথম সংখ্যাটি কত? তিন। তো তিন পর্যন্ত পড়ো। তো তিন পর্যন্ত যদি পড়ি তাহলে আমরা সংখ্যাটি কত পাই? এই যে সংখ্যাটি পাই কি না? তিন দুগানে কত? 6। তাহলে দেখো, প্রথম সংখ্যাটিতে গুণ করার পরে, আমি ভুলে গেছিলাম, আমার এটা ভুল হয়ে গেছে। তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, প্রথম সংখ্যাতে গুণ করার পরে যখন তুমি দ্বিতীয় সংখ্যাতে গুণ করবা, এটা কিন্তু পরের লাইনে লিখতে হয়, ঠিক আছে? এই দ্বিতীয় সংখ্যায় লেখার আগে তোমরা প্রথম যে একক স্থানের সংখ্যাটি আছে এখানে শূন্য দিয়ে দিবা। বুঝতে পেরেছি? এই যে শূন্য দিতে হবে, একটা ঘর শূন্য দিব আমরা, ডান পাশ থেকে একটা ঘর শূন্য, দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করার সময়। তাহলে দ্বিতীয় সংখ্যা দুই, দুইয়ের নামতা যদি পড়ি তিন পর্যন্ত কত? 6। তাহলে আমরা এখানে 6টা লিখবো এই ঘর থেকে, আর এই ঘর তো শূন্য হয়ে গেছে, লিখতে পারবো না। ঠিক একই রকম ভাবে দুইয়ের নামতা কত পর্যন্ত পড়তে হবে? 2 পর্যন্ত পড়তে হবে। তো 2 দিয়ে গুণ করলে কত হয়? 4। দুইয়ের নামতায় 2 দুগুণে 4, তাহলে এখানে আমরা 4 লিখবো, ঠিক বরাবর কিন্তু লিখতে হবে। আবার দুইয়ের নামতা 1 পর্যন্ত পড়লে আমরা কত পাই? 1। তো 2 একে 2।
আমাদের কিন্তু এই ডান থেকে বাম দিকে লিখতে হবে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমাদের এই দ্বিতীয় সংখ্যাটা গুণ করা শেষ হয়ে গেল। এখন আমরা যেহেতু আরেকটি সংখ্যা আছে, 3টি সংখ্যা নিচে, তাহলে তিন দ্বারা গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে প্রথম করে তো শূন্য আমরা আগে দিয়েছি, এখন 3 নম্বর সংখ্যাতে গুণ করলে 2টে ঘর শূন্য দিতে হবে। মনে থাকবে তো? যত ঘর তুমি নামবা তত ঘর একটা করে শূন্য দিবা। দেখো আমি যখন 1 ঘর নিচে নামছি একটা শূন্য, 2 ঘর নিচে নামছি 2টা ঘর শূন্য। মনে থাকবে তো? এই সহজ বিষয়টা, এটা এত জটিলভাবে নেওয়ার প্রয়োজন নেই। প্রথমটা বরাবর লিখবো, দ্বিতীয়টাতে করার সময় 1 ঘর শূন্য দেবো, তারপরে লিখবো আমরা। তৃতীয়টাতে করার সময় 2টা ঘর শূন্য দিয়ে তারপর লিখবো। যদি 4 নম্বর সংখ্যা থাকতো তাহলে 3টি ঘর শূন্য দিয়ে তারপর লিখতে, মানে যত ঘর নিচে নামতেছি তত শূন্য। মনে থাকবে? এই সে মূল বিষয়টা। তাহলে আমরা তিন দ্বারা করবো, ঠিক একই রকম ভাবে 3-এর নামতা যদি লিখি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচে 15, 3 6 18। আচ্ছা আমি এতটুকু লিখি, যেহেতু আমাদের আর বেশি প্রয়োজন নেই, আমি এতটুকু লিখলাম। এখন দেখো 3-এর নামতা যদি আমরা 3 পর্যন্ত করি, একদম উপরের যে ডান পাশের সংখ্যা দিয়ে কিন্তু শুরু করতে হবে। তো 3-এর নামতা 3 পর্যন্ত পড়লে কত হয়? এই যে 9। ঠিক আছে, তাহলে 9 এই করে হবে, যেহেতু আগের 2টি ঘর শূন্য। ঠিক একই রকমভাবে 3-এর নামতা 2 পর্যন্ত পড়লে কত হবে? 6, তাহলে এখানে হবে 6। 3-এর নামতা 1 পর্যন্ত পড়লে কত হবে? 3 একে 3 হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আমাদের নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের এখানেই কাজটি শেষ। আমরা তখন এভাবে একটা দাগ দেব, দাগ দিয়ে দিলাম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বরাবর যোগ করে ফেলা। এই যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে, এই গুণ করে যে সংখ্যাগুলো পেয়েছি আমরা, এই সংখ্যাগুলো এখন যোগ করে ফেলা। এই যে দেখো 3 0 0 যোগ করলে কত হয়? 3। 2 6 যোগ করলে কত হয়? 8। 1 এবং 4 যোগ করলে 5। 5 আর 9 যোগ করলে 14। 14 কত হবে? 4। হাতের 1। হাতের 1 আর 6 কত হবে? 7। 7 এবং 2 যোগ করলে কত হয়? 9। আর এখানে 3 আছে, 3। এই হচ্ছে আমাদের গুণফল বা উত্তর। বুঝতে পেরেছি? আমি আশা করি যদি অন্য কোথাও একটু প্রবলেম হয় তাহলে তোমরা এই অংশটুকু আবার দেখো। আমার কথাগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কটি খুব ভালোভাবে পারবা। এই গেল আমাদের 1 নং। আমি এখন যে 5 নম্বর যে প্রশ্নটি আছে, 5 নং প্রশ্নটি আমি একটু আলোচনা করি। দেখো 5 নং প্রশ্নটি কি বলছে? 5 নম্বর বলছে 8 9 7 6 গুণ 956, এইটা গুণ করা যাবে। তাহলে আমরা একটু লিখে ফেলি। 8 9 7 6, তারপর 6 5 9, গুণ চিহ্ন দেওয়া। আমি কিন্তু পূর্বে বলেছি কিভাবে লিখতে হয়। আমরা ডান পাশ থেকে লিখে বাম পাশের দিকে যাব। ঠিক আছে, প্রথমটা লিখে ফেলবো, তারপর দ্বিতীয়টা লেখার সময় ডান পাশ থেকে লিখে বাম দিকে যাব। তাহলে আমাদের অঙ্ক সঠিক হবে, লেখা সঠিক হবে। ঠিক একই রকম ভাবে বলো তো এখন আমাদের কিভাবে শুরু করতে হবে কোনটা? অবশ্যই নিচের যে ডান পাশে বা একক স্থানে যে অঙ্কটি আছে এই অঙ্কটি দ্বারা শুরু করতে হবে। তো অঙ্কটি কত? 6। তাহলে 6-এর নামতা এখন আমাকে পারতে হবে বা জানতে হবে। তো 6-এর নামতা আমরা উপরে যে সংখ্যাগুলো আছে তত পর্যন্ত জানতে হবে। তো 6-এর নামতা 6 পর্যন্ত বলা কত হয়? 36 নাকি? 6 এবং 6 নামতা বললে কত হয়? 6 6 36। তো আমরা হাতের কাজটা কিন্তু আমরা যোগ বিয়োগে কিন্তু অবশ্যই পারি। তো আমরা কি লিখি? একক স্থানে যে অঙ্কটি আছে বা ডানের যে অঙ্কটি আছে তাকে কিন্তু আমরা লিখি। আর বাম পাশে যে অঙ্কটি আছে বা দশক স্থানে যে অঙ্কটি আছে এটাকে বলি আমরা হাতের অঙ্ক। ঠিক আছে, হাতে। তাহলে আমরা 6 লিখলাম আর হাতে কত আছে? 3। এটা মনে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে 6 দ্বারা আমরা 7কে গুণ করব। 6 এবং 7 যদি গুণ করি 6 7 কত হয়? 42। আর এই যে হাতের 3 যোগ যদি করে কত হয়? 45। ঠিক আছে কিনা? তাহলে আমরা এইভাবে যদি না পারি আমরা রাফ খাতায় লিখে তারপরে লিখব। আমাদের কিন্তু অঙ্কগুলো ছোট, এটার জন্য যে সময় তোমাদের হিসাব করে দেওয়া আছে, তাই তোমরা হাতে কলমে করে তোমরা অবশ্যই পারবা যদি পারো। আর না পারলে যদি উল্টাপাল্টা করে ফেলো, অঙ্ক কাটা যায়, বারবার ভুল করো, তাহলে তো সময় বেশি লাগবে। সময় তুমি ওই নির্দিষ্ট সময় পারবা না। আর যদি অঙ্ক পারো তাহলে তুমি তোমার কৌশল মতো এগিয়ে যাও, তোমার সময় মধ্যে তুমি অঙ্কগুলো শেষ করতে পারবা। তাহলে আমরা 45 পেলাম। তাহলে 45-এর মধ্যে কত লিখবো আমরা? 5কে লিখবো নাকি? তাহলে 5 লিখবো আমরা। আর হাতের কত আছে আমাদের? 4। ঠিক একই রকমভাবে 6 দেয় 9কে যদি গুণ করে আমরা কত হয়? 6 9 কত? 54 নাকি? এই হাতের 4 যোগ করব, যোগ করলে কত হয়? 8। আর এখানে কত? 5 58। তাহলে এখানে আমরা একক স্থানে 8 আছে, 8কে লিখবো বরাবর। আর হাতের কত আছে আমাদের? 5। আবার একই রকমভাবে 6 এবং 8-এ যদি গুণ করি 6 8-এ কত হয়? 48। 48 না? 6 8-এ 48। হাতের কত ছিল? 5।
তো 5 যদি যোগ করি আমরা, তাহলে 3 হাতে রেখে 5, 53। তাহলে যেহেতু আর কোনো সংখ্যা নেই, এটা যেহেতু সর্বশেষ সংখ্যা, তাই আমাদের যে সংখ্যাটি আছে টোটাল সংখ্যাটি লিখে দেব। তাহলে কত হবে? 53। মনে রাখতে হবে যাতে আমাদের সংখ্যাগুলো বরাবর হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ নাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ করতে প্রবলেম হবে। এইগুলো আমাদের 6 দ্বারা। এখন কত দ্বারা করব আমরা? 5 দ্বারা করব নাকি? তাই 5 এবং 6 যদি গুণ করি 30 হয় নাকি? তাহলে আমরা কত লিখবো? 0। ওই তার আগে কিন্তু প্রথম ঘরটা কি দিতে হবে? 0। যে এক ঘর নিচে নামতেছে আমরা 0 দিলাম, এটা কিন্তু নিয়মের 0। আর 5 আর 6 গুণ করলে 30, এই 30-এ 0 লিখবো আমরা দ্বিতীয় স্থানে, আর হাতের কত থাকবে? 3। ঠিক একই রকমভাবে 5 এবং 7-এ গুণ করব। এই যে 5 7, 5 7 গুণ করলে কত হয়? 35। হাতের 3 যদি যোগ করি আমরা কত হয়? 38। তাহলে আমরা কত লিখবো এখানে? 8। তাহলে 8 লিখবো আমরা এই ঘরে। হাতের কত আছে? 3। আবার 5 এবং 9 যোগ করে গুণ করলে কত হয়? 5 9 45। আর হাতের 3 যোগ করব, তাহলে কত হয়ে যায়? 48। তাহলে 48-এর কত লিখবো আমরা? 8। এই যে 8। হাতের কত আছে? 4। তাহলে 5 এবং 8 গুণ করব। 5 এবং 8 যদি গুণ করি কত হয়? 40। আর হাতের আছে 4, কত হয়? 44। যেহেতু আমাদের পরবর্তী আর কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের এই দুইটি সংখ্যাই লিখে দিতে হবে। মাথায় রাখতে হবে বরাবর যাতে হয়। এই গেল আমাদের দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করা। তৃতীয় সংখ্যা দ্বারা গুণ করার আগে আমরা কিন্তু অবশ্যই কি দিতে হবে? 2টা ঘর শূন্য দিতে হবে কিনা, মনে আছে কিনা? এই কাজটা কিন্তু আমাদের আগেই করে নিতে হবে, এটা নিয়ম। আমি যত ঘর নিচে নামবো তত ঘরের শূন্য হবে। দেখো, 1 ঘর নিচে নামছে, 1টা শূন্য। 2 ঘর নিচে নামতেছি, 2টা শূন্য। এরপরে গুণের কাজ। এখন যদি যে কে আছে এখন 9, 5 6 দ্বারা করে ফেলছি, 5 দ্বারা করে ফেললাম, 9 দ্বারা করব। 9 দ্বারা যদি 6 পর্যন্ত আমরা নামতা গুনি, তো 9 এবং 6 গুণ করলে কত হয়? 54। 6 9 54। তো 54-এর মধ্যে কত লিখতে পারি? 4। তাহলে 4 লিখলাম, হাতের আছে কত? 5। আবার 9 এবং 7-এ যদি গুণ করি কত হয়? 6 7 9 63। হাতের 5 যোগ করলে কত হয়? 68। তাহলে আমরা কত লিখতে পারি? 8। এই যে 8, হাতের কত? 6। আবার 9 9 গুণ করলে কত হয়? 81। আর 6 যদি যোগ করি আমরা, তাহলে কত হবে? 7 আর 8 87। তাহলে আমাদের 7 লিখবো, হাতের কত আছে? 8। আবার 9 এবং 8 যদি গুণ করি, 8 9 কত? 72। আর 8 যদি যোগ করি তাহলে 0, আর থেকে 8 কত? 80। যেহেতু আর কোনো সংখ্যা নেই, আমরা সংখ্যাটি লিখে দেব। যেহেতু আমাদের এখানে গুণ করার নিচের সংখ্যাও শেষ হয়ে গেল, 3টি সংখ্যা ছিল, 3টি সংখ্যাতে গুণ করে ফেলেছি। তাহলে আমাদের এখন কাজ কি? দাগ দিয়ে আমরা যোগ করে ফেলা। এখন আমরা যোগ করে ফেলি। 6-এর সাথে শূন্যগুলো যোগ করলে 6, 5 শূন্যগুলো যোগ করলে 5, তারপর 8 8 যোগ করলে 16, 16 4-এ যোগ করলে কত হয়? 20, 20-এর শূন্য হাতের 2, হাতের 2 যদি 8-এর সাথে যোগ করি 10, 10 আর 8-এ যোগ করলে 18, 18 আর 3-এ যোগ করলে 21, 21-এর 1 হাতের 2, 2 এবং 7 যোগ করলে কত? 9, 9 আর 4 যোগ করলে কত হয়? 13, 13 আর 5-এ যোগ করলে কত হয়? 18, 18 8 হাতের 1, 1 আর 0 যোগ করলে কত হয়? 1, 1 এবং 4 যোগ করলে কত হয়? 5। যেহেতু এখানে হাতের নেই, তাহলে এখানে একটি সংখ্যা, যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি লিখে ফেলবো। এই হলো আমাদের উত্তর। আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গুণের যে 1 নম্বর যে গুণের কাজগুলো আছে, তোমরা আশা করি সবগুলো এখন পারবা। আমি তোমাদের 1 নং থেকে 2টি প্রশ্ন দেখালাম, 1 এবং 9 নম্বর। বাকি যে আরও যে 7টি প্রশ্ন আছে, তোমরা বাসায় অবশ্যই এই নিয়মে অঙ্কগুলো শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা এখন পারবা। এইগুলো আমাদের 1 নং গুণ করা। এখন আমরা একটু 2 নংয়ের দিকে তাকাই। স্যার 2 নংটা তো গুণ করাই বলছে। যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, আমাদের কি প্রশ্ন কি করছে? গুণ করো। এখানে কি বলছে? গুণ করো। এখানে কিন্তু প্রশ্নটা একটু ব্যতিক্রম, সহজ পদ্ধতিতে গুণ করো। কিন্তু এটাও 1 নংও গুণ করো, 2 নম্বর অঙ্ক গুণ করো। তাহলে এখানে পার্থক্যটা কি স্যার? একই নিয়ম নাকি ভিন্ন নিয়ম? যদি একই নিয়ম হয় তাহলে তো আমরা 1 নংয়ে দিতে পারতো। তার জন্য 2 নং করার প্রয়োজন কি? অবশ্যই এখানে একটা পার্থক্য আছে। আমাদের গুণের ক্ষেত্রে আমরা আমাদের বড় বড় ক্লাসে যখন গুণগুলো করব, তখন আমরা গুণের কিছু শর্টকাট করতে পারি। 1 নং হচ্ছে বিস্তারিত গুণ করা, আর 2 নং হচ্ছে আমাদের একটা শর্টকাট মেনে গুণ করা। এটা আমাদের সময় বাঁচানোর জন্য, বুঝতে পেরেছি? এখন আমরা এটা দেখি 2 নং নিয়মে আমরা কিভাবে গুণ করতে পারি। দেখো 2 নং নিয়মে 1 নম্বরের দিকে কি দেওয়া আছে? 430 গুণ 500, এটা দেওয়া আছে আমাদের, বুঝতে পেরেছি? এগুলো দেওয়া আছে। এখন তুমি এই গুণগুলো কিভাবে পারবা? তুমি প্রথম সংখ্যা যেটা আছে এটা লেখো, লিখলাম, ঠিক আছে? এখন তুমি দ্বিতীয় সংখ্যা শূন্য যেগুলো আছে, ঠিক আছে, এই উপরের সংখ্যা শূন্যর সাথে মিলিয়ে শূন্যগুলোকে এক পাশে রাখো।
আর বাকি যে সংখ্যাটা আছে এটাকে এখানে লেখো। এই দেখো, এই বিষয়টা বুঝতে পারছো কিনা? আমি প্রথম সংখ্যাটা যেমন আছে এমন লিখলাম, আমার দ্বিতীয় যে সংখ্যাটা, এই পরের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার শূন্যগুলোকে আমি ওই আগের সংখ্যার শূন্যর সাথে মিলিয়ে ডান পাশ দিকে লিখলাম, আর সংখ্যা যেটা আছে শূন্য ভিত্তিতে অন্য যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোকে লিখলাম। আমি এই অঙ্কটা দুইটা পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? মাথায় রাখবা, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এইভাবে লেখার পরে এখন তোমার কাজ হচ্ছে এভাবে দাগ দেওয়া। দাগ দিয়ে এখানে কয়টা শূন্য আছে টোটাল শূন্য গুনবা, একটা দুইটা তিনটা, তুমি তিনটা শূন্য দিয়ে দিবা। বুঝতে পেরেছি? তিনটা শূন্য দিয়ে দিবা। এখন তোমার কাজ কি, ওই 1 নম্বর নিয়মে যেভাবে গুণ করেছো এভাবে গুণ করে ফেলা। তাহলে উপরের সংখ্যাটি 43, নিচের সংখ্যাটি 5। তাহলে তুমি কি করবো, 5-এর নামতা গুনতে হবে। 3 পর্যন্ত গুনলে কত হয়, 3 5 15, হাতের 1। 5 আর 4 গুণ করলে কত হয়, 20। 20 আর 1 যোগ করলে কত হয়, 21। এই হচ্ছে তোমার অঙ্কের রেজাল্ট। বুঝতে পারছি? এই হচ্ছে অঙ্কের রেজাল্ট। এর মানে এই দুইটি সংখ্যা গুণ করলে এই অঙ্কটি হয়ে যাবে। তাহলে অঙ্কটি শর্টকাট হয়ে গেল না? তোমাকে আরেকটা নিয়ম দেখে, এটা হচ্ছে একটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম তুমি যেভাবে কাজটি করবা, তোমার অঙ্কটি দেওয়া আছে 430। আচ্ছা, আমি পরের সংখ্যাটি লিখি, 4320 গুণ 190। তাহলে আমাদের অনেক প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাব। এখন আমাদের গুণ করতে বলছে স্যার, তাহলে শর্টকাট কিভাবে করা যায়? তুমি যে কাজটি করবা, তুমি এই যে শূন্য ব্যতীত যে অঙ্কগুলো আছে, শূন্য ব্যতীত যে অঙ্কগুলো আছে তাদেরকে গুণ করবা। তাহলে 4 3 2 আর 19। তাহলে লেখো 4 3 2 আর কত আছে, 19 লিখেছি আমরা। এখন বুঝতে পারছি? এখন তো লেখা কোনো প্রবলেম হবে না। শূন্য ব্যতীত যে অঙ্কগুলো আছে তাদেরকে আমরা লিখে ফেললাম আগের নিয়মে। এখন তাদের পাশে শূন্যগুলো দিয়ে দাও। বুঝছি? তাহলে এটা কিন্তু এইভাবে এইভাবে একইভাবে লিখতে পারতাম আমরা। এই যে দেখো, আমি লিখতে পারতাম 4 3 আর কত, 5। ঠিক আছে না? তারপরে 4 3-এর পরে একটা শূন্য আছে দিলাম, আর 5-এর পরে দুইটা শূন্য আছে দিলাম। এই এখন বুঝেছি আমরা। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা শুধু যে আমাদের শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে, অঙ্কগুলো আছে, তাদেরকে গুণ করব। শূন্যগুলো গুণ করার কোনো প্রয়োজন নাই আমাদের। এখন আমরা গুণ করে ফেলি। দেখো, এই যে এই 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 9-এর সাথে 2 গুণ করব। 9 দোকানে কত হয়, 18। হাতের কত, 1। 3 নং কত, 27। আর 1 যোগ করলে কত হয়, 28। হাতের 2। 4 নং কত, 36। 36 আর 2 যোগ করলে কত হয়, 38। এই লিখে ফেললাম। তারপর আমরা জানি একটা করে শূন্য দিতে হয়, একটা করে শূন্য দিলাম। ঠিক আছে কিনা, শূন্য দিলাম। তারপরে যদি আমরা এখানে একটা ডট ডট দিতে পারি, ঠিক আছে, এই ডট ডট দিয়ে রাখো। তারপরে 1-এর নামতা যদি গুনি, 2 1 2, 3 1 3, 4 1 4। এখন আমরা যোগ করে ফেলি, নর্মাল যোগ। 8 0 হাতের 1, 4 4 8 12 2 হাতের 1, 5 5 3 কত হয়, 8। ঠিক আছে কিনা? এই গুণের কাজটা কিন্তু আমরা 1 নঙ্গে দেখেছি আমরা, আশা করি পারি আমরা। এখন আমাদের কাজ কি স্যার, ওই যে শূন্যগুলো, এখানে কয়টা শূন্য, 2টা শূন্য, তুমি রেজাল্টের সাথে 2টা শূন্য দিয়ে দিবা। এইটা তোমার উত্তর। বুঝেছি? জটিল হয়ে যাচ্ছে নাকি? একটু আবার কথাগুলো শোনো। আমি আশা করি যদি তোমরা লিখতে পারো তাহলে গুণ করা বিষয় না। বিষয়টা হচ্ছে এটা, যতগুলো শূন্য তুমি এক সাইডে করেছো, যতগুলো শূন্য ঠিক রেজাল্টের মধ্যে তত শূন্য দিয়ে দেবে। এখানে 2টা শূন্য, 2টা শূন্য দিয়ে দেবে। যদি এখানে 4টা শূন্য হইতো, আমি এখানে 4টা শূন্য দিতাম। সর্ব ডানের দিকে ততগুলো শূন্য দিয়ে দিবা, তাহলে তোমার উত্তর মিলে যাবে। আমি যদি ওই নিয়মে করি আমি এই অঙ্কটাকে, তাহলে আমার উত্তর কিন্তু ওইটাই হবে। ঠিক আছে? এই যে আমি যদি আমার 1 নম্বর নিয়মে যদি এই গুণটা করি, তাহলে আমার উত্তর কিন্তু এটাই হবে। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 2 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নং প্রশ্ন কি বলছে, সহজ পদ্ধতিতে গুণ করো। দেখো, এর আগে যে গুণ করার কথা বলছে আমাকে, কিন্তু আমি মনে করি এই গুণগুলো কিন্তু আমি 1 নম্বর নিয়মে করতে পারবো। এটা আমার ব্যক্তিগত বিষয়, এখানে কিন্তু স্পষ্ট কিন্তু আলাদাভাবে বলা যাচ্ছে না। কিন্তু এখানে কিন্তু তারা প্রশ্নটা কিন্তু ভিন্নভাবে দিছে। তারা বলছে সহজ পদ্ধতিতে গুণ করতে বলছে, এবং সহজ পদ্ধতির যে নিয়ম, এই নিয়মেই তোমাকে গুণটা করতে হবে। এখন বুঝতে পেরেছি কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করে, একটু দেখি। যেহেতু তারা বলছে সহজ পদ্ধতি, তাহলে অবশ্যই পদ্ধতিটা সহজ হবে, এবং তার জন্য তোমাকে 2 নংয়ের গুণের কাজটা ভালো পারতে হবে, তাহলে তুমি সহজে পারবা। তাহলে সহজ পদ্ধতি গুণ করার জন্য 1 নং যে প্রশ্নটা আছে আমরা লিখে ফেলি, গুণ 45। সহজ পদ্ধতিতে গুণ করার জন্য প্রথমে তুমি খেয়াল করবা, তোমার যে গুণ্য যেটা আছে, যাকে আমরা গুণ করতেছি তাকে তো গুণ্য বলি, যাকে দিয়ে গুণ করে তাকে বলা হয় গুণক। এই গুণ্যটাকে তুমি ছোট এক সুন্দর একটি সংখ্যায় তুমি বলার চেষ্টা করো। তার আশেপাশে দেখো তো কোনো সুন্দর সংখ্যা আছে কিনা।
এখন তোমরা অনেকে তোমাদের জন্য অনেক জটিল হয়ে যাবে, আমি বলি সুন্দর সংখ্যাগুলো কি হবে, যেমন 100, 10, 100, 1000, তারপর হচ্ছে 10,000, তারপর 1,00,000। বুঝতে পারছি? এগুলো হচ্ছে সুন্দর সংখ্যা। যদি এগুলো বানাতে পারো বেস্ট, যদি এগুলো না হয় তাহলে তুমি দেখতে পারো এই যে মনে করো 500, ঠিক আছে, 400, 300, এগুলো। তাই প্রথম প্রায়োরিটি দিতে হবে এইগুলোকে। 1 নাম্বার আমরা দেখব আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে গুণ্য, এই গুণ্যটার আশেপাশে এমন কোন সংখ্যাটা আছে। তাহলে বলো তো, এই যে 999 পাশে কোন সংখ্যাটি আছে? 1000 সংখ্যাটি আছে, আছে কিনা? কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা 999 ঠিক কাছাকাছি একটি সংখ্যা কত? 1000, যেটি সবচেয়ে সুন্দর একটি সংখ্যা। তাহলে আমরা এই 999 জায়গায় আমরা কত লিখতে পারি? 1000 লিখতে পারি। কিন্তু আমাদের সংখ্যাটাই কত? 999 না? আমরা কত বেশি লিখেছি? 1। তাহলে আমরা 1 বিয়োগ করে দেব। এখন কত বলো তো? তাহলে 1001 মানেই তো 999। তাহলে কি আমরা কি বেশি লিখেছি? না, আমরা কিন্তু বেশি লিখে নেই, যা আছে তাকে লিখেছি, অন্য কোনো সংখ্যার মাধ্যমে লিখেছি। বুঝতে পেরেছি? এই সহজ পদ্ধতিতে গুণ করার জন্য তোমাকে এই সাহায্যটা নিতে হবে। এরপরে তোমার যে সংখ্যাটি আছে সংখ্যাটা তুমি লিখে নাও, গুণ 45। গুণ 45 লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আমাদের মূল কাজ দেখো, এই যে বাইরে যে গুণ 45 যে সংখ্যাটি থাকবে, গুণ আকারে যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যাটি ভিতরে যে দুইটি সংখ্যা তুমি লিখেছো তাদের প্রত্যেকের সাথে গুণ করতে হবে। এই যে 45 দ্বারা 1000 সাথে গুণ করতে হবে, আবার 45-এর সাথে এই যে 45-এর সাথে আমাদের 1-এর সাথে গুণ করতে হবে। এই দুইটি সংখ্যা তোমার গুণ করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করো, যেহেতু ব্র্যাকেটের দুইটি সংখ্যা, তাহলে বাইরে যে গুণ সংখ্যাটি থাকবে এই দুইটি সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে 1000-এর সাথে 45 গুণ করো, তাহলে কিন্তু ওই যে আমরা 2 নম্বর নিয়মে শিখেছিলাম সহজ বা সহজ শর্টকাট মেথডটা। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 1, এখানে সংখ্যাটা কত? 45। তাহলে 1 এবং 45 গুণ করলে কি হবে? 45 হবে। তাহলে 45। কয়টা শূন্য আছে এখানে? 3টা শূন্য। এখানে তো কোনো শূন্য নাই, তাই শুধু 3টা শূন্য দিয়ে দেওয়া। বলো তো বুঝছো কিনা? ওই যে আমরা একটু শর্টকাট যদি দেখি, 45। বুঝতে পেরেছি? তাহলে এখন যদি আমরা 1-এর সাথে 45 গুণ করলে কত? 45। আর এখানে শূন্য কয়টা? 1, 2, 3। তাহলে 1, 2, 3। ওই 2 নম্বর নিয়মে আমরা যেভাবে কাজ করেছি, তাহলে 2 নম্বর নিয়ম যদি অঙ্ক পারি তাহলে আমরা 3 নম্বর অঙ্কগুলো সহজে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যাটা। তারপর এখানে কি চিহ্ন দেওয়া আছে? বিয়োগ চিহ্ন। তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিই। আবার এখন 45-এর সাথে কাকে গুণ করতে হবে? 1, দ্বিতীয় সংখ্যাটা গুণ করতে হবে। তাই 45 1 গুণ করলে কত হবে? 45 হবে। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা কি করা? বিয়োগ করা। 45,000 থেকে 45 বিয়োগ করা। তাই 45,000 আর 45। আশা করি আমরা খুব সহজে বিয়োগ করা পারি, বিয়োগে আমাদের ভুল হয় না। এবং তোমরা কিন্তু হাতে কলমে কাজ করতে হবে। তাহলে 5 হবে, শূন্যকে 10 ধরলে হাতের 1 5, আবার শূন্যকে 10 ধরলে 5 আর 10, আর 5 গেলে কত? 5, হাতের 1, শূন্য শূন্য মানে 10, 10 থেকে 1 গেলে কত? হাতের 1 গেলে কত? 9। এখানে হাতের 1, 5 থেকে হাতের 1 গেলে কত? 4, আর এখানে 4-এর 4 আসবে, যেহেতু হাতের নাই। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের রেজাল্ট, 44,955। 44,955। বুঝতে পেরেছি? এটা হচ্ছে সহজ পদ্ধতি। দেখো, এত বড় একটা গুণ আমি কত সহজে করে ফেললাম। আমার এই যে এত বড় গুণটা করতে আমার কিন্তু সময় লাগে না, আমি মুখে মুখে হিসাব করে করতে পারছি। তোমরা একটু সময় দিলে তোমরাও পারবা। আমি আবার বলছি, তোমরা হাল ছেড়ে দিবা না, ঠিক আছে? চেষ্টা করলে তোমরা অবশ্যই পারবা, লেগে থাকতে হবে। তাহলে আমরা গুণ করে বিয়োগ করে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যে 4 নম্বর যে প্রশ্নটি আছে, 4 নম্বর প্রশ্নটি দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আমাদের। 4 নম্বর প্রশ্নটি বলছে 9,900 গুণ 400, ঠিক আছে? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গুণ্য যে সংখ্যাটি আছে তাকে সহজ সংখ্যায় লেখা, মানে সুন্দর সংখ্যায় লেখা। তাহলে তার আশেপাশে সুন্দর সংখ্যাটি কত দেখো তো, আমরা একটু পরে দেখি। 9,900, 9,900 ঠিক তার পাশের সংখ্যাটি কত? সুন্দর কাছাকাছি সংখ্যাটি কত হবে? 10,000। 10,000, এই যে 10,000 নাকি 10,000, কারণ 9,900 ঠিক তার পাশের সংখ্যাটি কত? 10,000। আচ্ছা, 9,900 এবং 10,000 মধ্যে পার্থক্যটা কত? এখানে কত যোগ করলে বা কত দিলে 10,000 হবে? 100 দিলে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই 10,000 থেকে যদি আমরা 100-কে বিয়োগ করি তাহলে কত হবে? 9,900 হবে কিনা? হবে।
তাহলে আমরা এই ৯,৯০০ জায়গায় লিখতে পারি ১০,০০০ বিয়োগ কত ১০০, সরি ১০০। তাহলে দেখো তো আমাদের সংখ্যাটি ৯,৯০০ হয়েছে কিনা। আমাদের সংখ্যাটি হচ্ছে ৯,৯০০। আমরা সুন্দর কাছাকাছি সংখ্যা লিখেছি ১০,০০০। তা আমাদের ১০,০০০ লিখলে তো হবে না, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি লিখতে হবে। তাই আমরা কি করলাম, ১০০ বাদ দিয়ে দিলাম। তা আমাদের পূর্বের সংখ্যাটি পেয়ে গেলাম। আর গুণ আকারে যে সংখ্যাটি আছে আমরা সেই সংখ্যাটি লিখে দিলাম, আমাদের আগের নিয়ম। এখন কি করতে হবে মনে আছে কিনা, আমাদের এই যে বাইরে যে গুণ আকারে যে সংখ্যাটি আছে এই সংখ্যার সাথে আমাদের ভিতরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটি সংখ্যা কি করতে হবে, গুণ করতে হবে। এই দুইটির সঙ্গে গুণ করতে হবে। এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কাছাকাছি সুন্দর সংখ্যায় লেখা, সহজ সংখ্যায় লেখা, আর হচ্ছে গুণের কাজটা করা। এখন গুণ করলে কি হয়, এই যে ১০,০০০ গুণ ৪,৫০০ বিয়োগ ১০০ গুণ ৪,৫০০। দেখো তো হয়েছে কিনা। ৪,৫০০ সাথে ১০,০০০ গুণ করলে এটা হয় কিনা। আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো, গুণের রেজাল্টটা পরে লিখবো। বিয়োগের চিহ্ন বিয়োগ দিলাম, আবার ১০০ সাথে ৪,৫০০ গুণ করলাম, ঠিক আছে কিনা। এখন তোমরা গুণ করো। তো গুণের নিয়মটা কি ছিল বলো তো, এই যে এখানে সংখ্যাটা শূন্যবেদিত সংখ্যা কত ১, আর এখানে শূন্যবেদিত কত ৪৫। তাহলে ৪৫ সাথে যদি ১ গুণ করি কত হয় ৪৫। এখন এখানে সংখ্যাগুলো শূন্য গুণে দেখো কয়টা শূন্য আছে, ১টা ২টা ৩টা ৪টা, এখানে একটা ৫টা, তাহলে ৫টা শূন্য দিয়ে দাও। ১ ২ ৩ ৪ ৫, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। ঠিক একই রকমভাবে এখানে এখানে সংখ্যাটি হচ্ছে ১ আর এখানে কত ৪৫, আবার তাদেরকে গুণ করলে কত হয় ৪৫। এখানে শূন্য আছে ২টা, এখানে আছে একটা ৩টা, তাহলে ১ ২ ৩। এখন বিয়োগ করে ফেলা। ৪,৫০,০০০ থেকে, আরে ৪৫ লক্ষ থেকে আমরা কি করব, ৪৫,০০০ বিয়োগ করবো। তাহলে আমরা একটু নিচে নিচে দেখি আমরা, কয়টা শূন্য ৪টা ৫টা, ১ ২ ৩ ৪ ৫, আর এখানে ১ ২ ৩ আর ৪৫। শূন্য 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 বিয়োগ করলে শূন্য শূন্য, ১০ থেকে ৫ গেলে ৫ হাতের ১, ৫ ১০ থেকে ৫ গেলে ৫ হাতের ১, ৫ থেকে ১ গেলে কত ৪ আর ৪, তাহলে হলো কত ৪৪,৫৫,০০০। এ হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটি আবার দেখো, তারপরে যদি বুঝতে না পারো স্যারকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যার জায়গাটাকে নিয়ে আবার আলোচনা করা বা তোমাকে এই বিষয়ে মেসেজদের উত্তর দেওয়া, ঠিক আছে। তারপরে আমরা ৪ নম্বর প্রশ্নের দিকে দেখাই। খালি ঘরে সংখ্যা বসাও। খালি ঘরে সংখ্যা বসাতে হবে। এই গুণের কাজ বা ভাগের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি, নামতা। আমরা যদি নামতা ভালো না পারি তাহলে কিন্তু আমরা এই গুণের অধ্যায়টি ভালো পারবো না। তাই আমরা যারা একটু গুণের নামতার ক্ষেত্রে প্রবলেম হয়, ভালোভাবে নামতা পারি না বা দ্রুত পারি না, তারা আরও ভালো শিখতে হবে, ঠিক আছে। এখন আমরা ১ নং যে প্রশ্ন, ৪ নম্বরের ১ নং যে প্রশ্নটি আছে আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। আমাদের প্রশ্নটি কি বলছে, আমি যেভাবে আছে এভাবে লেখার চেষ্টা করি। তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের ৪ নম্বরের ১ নং প্রশ্নটি, ঠিক আছে। আমাদের খালি ঘরে সংখ্যা বসাতে হবে, এমন সংখ্যা বসাতে হবে যাতে বাকি যে এই যে গ্যাফের সংখ্যাগুলো আছে তার সাথে মিলে যায়। ইচ্ছা মতো সংখ্যা বসালে হবে না, স্যার আমি এখানে আমার ইচ্ছা হয়েছে ৩ বসানো, এখানে ৭ বসানো, এখানে ৮ বসানো, হবে না। কিন্তু এমনভাবে বসাতে হবে যাতে আমাদের সকল শর্ত মিলে যায়, সঠিক সংখ্যাটি বসাতে হবে। তাহলে ওই আমাদের নামতার বিষয়টা মাথায় রাখতে হবে। এখন একটু খেয়াল করো, এখানে আমরা জানি এই যে প্রথম যে লাইনটা পেয়েছি আমরা, এই লাইনটা কোন সংখ্যা গুণ করে পেয়েছি, প্রথম সংখ্যাটি না ৭ গুণ করে পেয়েছি নাকি। তাহলে ৭-এর সাথে এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যাটি গুণ করলে ৭-এর নামতার এমন একটি সংখ্যা হবে যে সংখ্যার একক স্থানে কত থাকবে ৪, অথবা গুণ করলে ৪ সংখ্যাটি পাওয়া যাবে। বুঝতে পেরেছি। তা আমরা ৭-এর নামতার দিকে তাকাই। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭টা ২১, ৪ ৭টা ২৮, ৫ ৭টা ৩৫, ৬ ৭-এ ৪২,
7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। ঠিক আছে কিনা? 7-এর মধ্যে আমরা এই 10 পর্যন্ত যেতে পারি, 10 পর্যন্ত লিখলাম। এখন বলো তো 7-এর মধ্যে কোন অঙ্কগুলোর মধ্যে একক স্থানে 4 আছে বা 4 ডাইরেক্ট পাওয়া যায়? প্রথমটি নাই, এই যে দ্বিতীয়টির একক স্থানে কি আছে? 4। এছাড়া দেখো তো আর কোনো সংখ্যা আছে যে একক স্থানে 4 নাই? তাহলে বোঝা গেল 7-এর সাথে 2 গুণ করলে কত হয়? 14। আর 14-র ক্ষেত্রে আমরা কত লিখতে পারি? 4 লিখতে পারি। বুঝতে পেরেছি? তাহলে অবশ্যই আমার এই সংখ্যাটি কত হবে? 2 হবে। এই জন্য বললাম নামতা খুব ভালো জানতে হবে। এখন তুমি তো রাফ খাতে এইভাবে লিখলে কিন্তু তোমার প্রচুর সময় নষ্ট হবে। যদি আমরা প্রথমবার করি আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু পরীক্ষার হলে তো এত সময় তো পাবো না আমরা, তাই নামতাটা আমরা ভালোভাবে শিখে নিই। তা আমরা প্রথম সংখ্যাটা 2 পেয়ে গেলাম নাকি? আচ্ছা, এখন দেখি আমরা কি হয়। 7 দুগুণে কত? 14, 14 লিখলাম। 14-র 4 হাতের কত? 1। তাহলে 7-এর সাথে পরের সংখ্যাটি কত? 6 গুণ করতে হবে না? 6 7 কত? 42। 42-এর হাতের 1 যোগ করলে কত হয়? 42 আর 1 যোগ করলে 43 নাকি? 43 3 বসবে, হাতের কত? 4। তাই 43-এ 3, হাতের কত? 4। এখন বুঝেছি? এরপরে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি গুণ করলে এখানে আমরা গুণফলটি 30-এর মধ্যে থাকবে, কারণ যেহেতু 3 আছে এখানে, তাহলে 30-এর ঘরের ভিতরে থাকবে। বুঝতে পেরেছি? 30 থেকে 39-এর ভিতরে। তাহলে আমরা এই 7-এর নামতার মধ্যে কত পাই? দেখো 4 আর 7-এ গুণ করলে কত হয়? 28। 7 আর 5-এ গুণ করলে 5 7 কত? 35। আর 7 আর 6 গুণ করলে কত হয়? 42। 4 7 28, 5 7 35, 6 7 কত? 42। তাহলে এই গড়টা 7-এর সাথে 5 গুণ করলে আমরা 35 পাচ্ছি। বুঝতে পেরেছি? আর ওইখানে আমাদের কত? হাতের কত ছিল? 4। মনে আছে কিনা? 4 ছিল। ঠিক আছে কিনা? কারণ আমাদের 43 ছিল, আমরা 43-এ কত লিখেছিলাম? 3 লিখেছিলাম। 43-এ 3 লিখেছিলাম, হাতের কত ছিল? 4। তাহলে এই হাতের 4-এর কথা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে 7 আর 5-এ গুণ করলে পাচ্ছি কত? 32। ঠিক আছে? আর 35। আর এখানে হাতের কত ছিল? 4। আর এখানে 7 আর 4-এ গুণ করলে পাচ্ছি কত? 28। এখানে যদি আমরা 4 যোগ করি তাহলে কত কত হচ্ছে? 32। আর এখানে 4 যোগ করলে কত হচ্ছে? 39। এখন স্যার আমরা কোনটা লিখবো? এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে সবচেয়ে জটিল একটা বিষয়। স্যার এখানে তো 3 তো আছে, স্যার 3 তো আমরা পেলাম, কিন্তু 2 এবং 9, এই 32 এবং 39-এর মধ্যে আমরা এখানে কত লিখতে পারি? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। একটু খেয়াল করে দেখো, এখানে যে আমাদের এই যে দ্বিতীয় যে সংখ্যাটি আছে আমাদের এখানে, হ্যাঁ, দ্বিতীয় সংখ্যাটির দিকে তাকাও। এখানে আবার তারা কি করছে? এই যে এখানে সর্বশেষে তারা 5 দিয়েছে। তাহলে এখানে ওই সংখ্যাটি হবে যে সংখ্যাটির সাথে গুণ করলে সে 5 বা 50-এর ঘরের মধ্যে থাকবে। এই টেকনিকগুলো তোমরা ইউজ করতে হবে। এটা কিন্তু যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অঙ্কগুলো ভালো পারবে তাদের জন্য অঙ্কটা সহজ। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে কোন সংখ্যাটি লিখবো স্যার? এটা আমাদের জন্য কোনটি বেস্ট হয়, ভালো হয়? তাহলে এখানে তোমরা যেহেতু এখানে তারা এমন একটি সংখ্যা এখানে লাস্টে দিয়ে দিছে আমাদের দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে, এই যে 5। ঠিক আছে? তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে এমন একটি সংখ্যা বসবে যে সংখ্যাটি তার সাথে গুণ করলে 5-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা 4-এর জন্য পেয়েছি, 5-এর জন্য 4 আর 5। তাহলে এখানে আমরা কত বসাতে পারি? আমরা যদি এখানে দেখো, আমরা যদি এই যে 4 আর 5-এর সাথে কোন সংখ্যাগুলো গুণ করলে 5 হতে পারে? যেমন আমরা যদি 4-এর সাথে 9 গুণ করি, 4 9 কত? 36। 9-এর সাথে 5-এর সাথে 9 গুণ করলে কত হয়? 45। বুঝতে পেরেছি? তাহলে 36-এর সাথে কিন্তু অনেক বড় সংখ্যা যোগ করলে 50-এর কাছাকাছি হবে, বা 5 সংখ্যাটি পাওয়া যাবে দ্বিতীয় স্থানে। কিন্তু 45-এর সাথে যদি আমরা 5 যোগ করি কত পাওয়া যাবে? 5 পাওয়া যাবে। তাহলে আমরা একটু 5 গুণ করে দেখি তো। এই যে মনে করো আমরা এখানে 5 বসালাম, ঠিক আছে? 5, আচ্ছা সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 5 6 2 আমরা 9 দ্বারা গুণ করি। 9 দোকানে 18, হাতের 1, 6 নং 54, আর 1-এ কত? 55, হাতের কত? 5, 5 নং 45, আর 5-এ কত হয়? 50। ঠিক আছে কিনা? এই যে যদি আমরা এই স্থানে 5 বসাই আর এখানে যদি 9 বসাই তাহলে আমরা এটা পাচ্ছি। আর এখানে যদি 4 বসাই কি হয় দেখো তো? 4 6 2 আর 9 দ্বারা গুণ করলাম, সবচেয়ে বড় সংখ্যা 9, 9 দ্বারা গুণ করলাম। তাই 9 দোকানে কত? 18,
6 নং কত 54, আর একে কত 55, হাতের 5 36, আর 36 আর 5 যোগ করলে কত হয় 41। তাহলে আমরা কি এখানে 4 5 পাচ্ছি? আমাদের তো এখানে 5 সংখ্যাটি দেওয়া আছে। বুঝতে পেরেছি কিনা? এটা হচ্ছে মূল বিষয়টা। তাহলে আমরা এখানে কত বসালে 5 পাচ্ছি? এখানে 5 পাচ্ছি, 5 বসালে, ঠিক আছে কিনা? দেখো আমরা এই সাথে সাথে 4 গুণ করলেও 28 পাচ্ছি, হাতেরটা যোগ করলে 32 হইতেছে। সাথে সাথে 5 গুণ করলে 35 পাচ্ছি, হাতেরটা যোগ করলে 39 হচ্ছে। তাহলে আমরা কিন্তু এই 4 এবং 5 নিয়ে কিন্তু একটু বিপদে পড়ে গেছি আমরা, ঠিক আছে না? কিন্তু যে কোনো একটা তো সঠিক হবে, দুইটা কিন্তু হবে না। স্যার যে কোনো একটা বসাই দেন, হবে না। তাহলে এখানে কিন্তু 5 মিলবে না, এই 5কে মিলাতে হবে আবার দ্বিতীয়টার সাথে গুণ করে। তাই আমরা কত হিসাব করে দেখলাম 5, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 5 লিখতে পারি। বুঝতে পেরেছি? আর একটু আগে দেখলাম এখানে কত লেখা যায়? 9, 9 বসালে কত আসে? এই যে 5, তাহলে আমরা এখানে বসাবো কত? 9। তাহলে আমরা এখানে 7 গুণ করলে কত? 5 7 কত? 35, 35 আর 4 গুণ করলে 39, তাহলে এখানে হবে 9। ঠিক একই রকমভাবে 9 দ্বারা গুণ করো, 9 দোকানে কত? 18, 8 হাতের 1, 6 নং কত? 54, রেখে কত? 55, 5 নং 45, আর 5 যোগ করলে কত হয়? 50। বুঝতে পেরেছি? তাহলে এখানে কিন্তু আমাদের একটু সময় নিয়ে ধীরে স্থিরে কাজ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এখন আমরা যোগ করে ফেলি। 4, 3 এবং 8 যোগ করলে কত হয়? 11, 1 হাতের 1, 10 আর 5 যোগ করলে 15 হাতের 1, 3 এবং 1 যোগ করলে কত হয়? 4, আর এখানে 5 5। এই হচ্ছে আমাদের উত্তর, যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় তো অবশ্যই থাকবে, এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় কিন্তু আমাদের এভাবে আসে যে হালি করে কত বসবে। এগুলো মানসিক দক্ষতা স্বরূপ আসে। আমাদের চাকরি পরীক্ষায় বা বিশেষ পরীক্ষায় মানসিক দক্ষতা নামে একটা অঙ্কের শাখা আছে, ওই শাখার মধ্যে আমাদের এই টাইপের প্রশ্নগুলো আসে। তাহলে আমি বলবো এই প্রশ্নগুলো কিন্তু আসলে একটু জটিল, তোমাকে অনেক চিন্তা করে কিন্তু বসাতে হবে। বুঝতে পেরেছি? এইগুলো আমাদের 4 নাম্বার। আমি 4-এর যে 3 নম্বর যে প্রশ্নটি আছে এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো। 4 আর 7, 7, প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একই রকম ভাবে আমাদের প্রথম উপরে যে গুণ্য সংখ্যাটি হচ্ছে 4, একটা খালিঘর দেওয়া আছে 7, আর নিচে হচ্ছে 7 একটা একটা খালিঘর। তাহলে আমরা এই যে প্রথম লাইনটা পাই, কিন্তু আমরা এই যে এই ডান পাশের যে খালিঘর আছে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে আমরা এই সংখ্যাগুলো সহজে পেয়ে যাই। আবার একটু খেয়াল করে দেখো, এখানে 8 সংখ্যাটি দেওয়া আছে, তাহলে এখানে কোন সংখ্যাটি কত হবে? 8 হতে হবে। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাবো যেটির সাথে এই 7 গুণ করলে 8 হবে, তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে। তাহলে 7-এর নামতাই আমরা দেখি তো কোন ঘরে 8 আছে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, আর 7 9 63, 7 10 70। ঠিক আছে কিনা? এটা আছে। তাহলে আমরা কোন ঘরে 8 পাই? এই যে 7 আর 4-এর ঘরে, নাকি? 4 সাথে কত হয়? 28। এছাড়া কোনো ঘরে দেখো একই স্থান বা সরাসরি 8 দেওয়া নাই, তাহলে এই ঘরে অবশ্যই কি হবে? 4 হবে। বুঝতে পেরেছি? ঠিক আগেরটার মতো কিন্তু আমি কাজ করতেছি। তাহলে এখানে কত হবে? 4 সাথে কত হয়? 28। এই এখন দেখো আমাদের প্রথম খালি ঘরের সংখ্যা পেয়ে গেলাম। এখন এখানে কি কোন সংখ্যাটি হবে? কারণ এখানে সংখ্যাটি পেয়ে গেলে তো আমাদের টোটাল অঙ্কটাই শেষ হয়ে যায়, ঠিক আছে? কারণ আমাদের গুণ্য আর গুণক যদি পেয়ে যায় তাহলে তো বাকি কাজ এমনি পেয়ে যায় আমরা। তাহলে একটা যদি পেয়ে গেছি, এখন আরেকটা দরকার, দ্বিতীয়টি দরকার। এখন আমাদেরকে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসানোর পরে 4 আর 4 যোগ করার পরে 19 পাবো আমরা। 4 এবং 4 যোগ গুণ করলে কত হয়? 16। ঠিক আছে, কিন্তু সংখ্যাটি আছে কত? 19। তাহলে কত বেশি আছে? 3 বেশি আছে। বুঝতে পেরেছি? দেখো এই 4 আর 4 গুণ করলে 16, কিন্তু আমাদের সংখ্যাটি কত? 19। তাহলে বেশি কত? 3। তাহলে বোঝা গেল এটা হাতের। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাবো যেটির সাথে 4 গুণ করলে হাতের 3 থাকবে। বুঝতে পেরেছি? তাহলে দেখি তো আমাদের 4-এর এর মধ্যে কত আছে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, হ্যাঁ 4 5 20, 4 6 24, 4 তারপরে 4 6 24, 4 7 28, 4 8 32,
4 নং 36, 4 10 40। তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা পেলাম 4-এর নামতায়, যাদের হাতে কত 3, এই যে দেখো 3। তাহলে এই যে দুইটি সংখ্যা, এটা 8-এর জন্য, এটা হচ্ছে কত 9-এর জন্য। আবার দুইটি সংখ্যা, তাহলে আমরা যদি এখানে 8ও বসাই, তাহলে 32-এর 2 বসালে হাতের 3, 4 4 16 যোগ করলে কত হয়ে যাবে 19 হয়ে যাবে। না এখানে সরি, এখানে তো 4 7 28, হাতের 2 ছিল, হাতের 2 কিন্তু আমার আগেই ছিল এখানে, এই যে 4 7 28-এর হাতের 2 আমার আগেই আছে। তাহলে হাতের 2-এর সাথে যদি আমরা এখানে 2 যোগ করি, তাহলে এটা হবে কত 34, এটা হবে কত 38। ঠিক আগের সংখ্যা রইল। তাহলে এই যে 34 পাবো আর 38 পাবো, এটা পাবো 8-এর জন্য, এটা পাবো 9-এর জন্য। এখন আমরা কোন সংখ্যাটি লিখতে পারি? এই যে দেখো, ওই যে আগের অঙ্কটির মতো ঠিক একই অঙ্কের মতন আমাদের দ্বিতীয় সংখ্যাটি দ্বারা গুণ করলে কত থাকতে হবে 3 থাকতে হবে, ঠিক আছে কিনা? আমার সর্বশেষ যে সংখ্যাটি থাকবে 3 থাকতে হবে। তা আমরা মনে করো আমরা এখানে 9 বসিয়ে দেখি আর 8 বসিয়ে দেখি, সাথে সাথে গুণ করলে 3 পাওয়া যায় কিনা। 4 8 7, তাই সাথে সাথে গুণ করি, 7 7 49, 7 8 56, 56 আর 4 কত হয় 60, 0 হাতের 6, 4 7 28, 28 আর 6 যোগ করলে কত হয় 34, 34 পেলাম। এই আবার যদি আমরা এখানে 4 9 বসিয়ে দেখি কত আসে 7, 7 7 49, 7 নং 63, 63 আর 4 কত হয় 67, 7 হাতের 6, 4 7 কত 28, 28 আর 6 কত হয় 34, ঠিক আছে? 7 7 49, 7 নং 63, 67, 7 4 7 28, 34। তো এখানে পাচ্ছি আমরা কত 3479, এখানে পাচ্ছি 3409, ঠিক আছে? তিন 3409, 3479, এই যে দেখো, এই যে উত্তর কিন্তু অবশ্যই একটা সংখ্যা সঠিক হবে। এখন তুমি এটার দিকে তাকাও, আমি একটু সঠিকভাবে লিখি। আচ্ছা বলো তো, এই যে তোমার এখানে শূন্য একটা আছে কিনা দেখো। যখন আমি 8 বসিয়েছিলাম, এই যে এখানে আমি 8 যখন বসিয়েছি, তখন গুণফলে কিন্তু একটা শূন্য পেয়েছি 2 নম্বর করে। কিন্তু যখন আমি 9 বসিয়েছি, তখন কিন্তু 2 নম্বর করে কত পেয়েছি আমি 7 পেয়েছি। কিন্তু আমাদের এখানে অঙ্কে কোনটা দেওয়া আছে শূন্য, তাহলে আমাদের শূন্য যেটা পেয়েছি এটাই সঠিক। তাহলে কতর জন্য পেয়েছি 8-এর জন্য, তাহলে আমাদের এই ঘরে কত হবে 8 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীদের একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু শুধু একটা গড়কে কমপ্লিট করলেই হচ্ছে না, আমাকে কিন্তু দ্বিতীয় গড়টাকে যাচাই করার পরে আমাকে এই গড়টা লেখা লাগতেছে। এই অঙ্কটার জন্য সংখ্যার জন্য 2টি গড় সঠিক হলে ওইটা আমার সঠিক। একটি গড় সঠিক দেখো, আমি 9 বসালে কিন্তু এই লাইনটা পাচ্ছি, আমি কোনো ভুল হবে না, ঠিক আছে? আমার এখানে 19 পাচ্ছি আমি, কিন্তু আমি যদি এখানে 9 বসাই তাহলে কিন্তু আমার দ্বিতীয় গড়টা কিন্তু মিলতেছে না। দ্বিতীয় গড় রেজাল্ট আসবে কত 3479, তা আমার আসবে 3400 কত শূন্য আছে, তো 79 হচ্ছে না। বুঝতে পেরেছি? আমি তো 9 দিতে পারবো এখানে, কিন্তু এখানে তো 7 দিতে পারতেছি না। এখন তারা ফিক্সড করে দিছে, তারা নির্দিষ্ট করে দিছে। এখন বোঝা গেছে? তাহলে এখানে কত হবে 8 হবে। এখন আমরা নর্মালি গুণ করে ফেলি। এখন দেখো নর্মালি গুণ করলে কি হয়, 4 7 28, হাতের 2, 4 8 32 আর 2 কত হয় 34, হাতের 3, 4 4 16 আর 3 কত হয় 19। আচ্ছা 7 দ্বারা গুণ করলে 7 7 কত 49 আর 9, হাতের কত 4, 7 8 কত 56, 56 আর 4 যোগ করলে কত হয় 60, 0 হাতের 6, 4 7 কত 28, 28 আর 6 যোগ করলে কত হয় 34, এই যে 34, সরি 34। এখন আমরা যোগ করলে 8, এখন 4 আর 9 যোগ করলে কত হয় 13 3, হাতের 1, 9 আর 1, এই যে হাতের 1 যোগ করলে কত 0, হাতের 1, 2 আর 4 যোগ করলে কত হয় 6 আর 3 এর 3 আসবে। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে খালি করে সংখ্যা বসাও। আমি আমাদের পাঠ্য বইয়ে অঙ্ক দেওয়া আছে 3টি, আমি 2টি আলোচনা করেছি আর একটি তোমাদের জন্য আমি রেখে দিলাম। তোমরা নিজেরা সময় নিয়ে, সময় লাগুক কোনো বিষয় না, সময় নিয়ে যদি তোমরা যদি শেষ করতে পারো, যদি এই অঙ্কটা শেষ করতে তোমাদের 1 ঘন্টা সময় লাগে, নিজে নিজে যদি পারো, তাহলে মনে রাখবা তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। আর এই খালি ঘরের সংখ্যা বসাও তোমাদের অনেকের জন্য জটিল হয়ে যাবে। আমি সবাইকে বলি, জটিল জিনিসটা অর্জন করাই হচ্ছে একজন শিক্ষার্থীর প্রধান কাজ। সহজ জিনিসটা তো আমরা সবাই পারবো, এই জটিলটা যদি আমি পারি তাহলে কিন্তু আমি অন্য অনেকের চেয়ে আমি আলাদা হয়ে যাচ্ছি, এবং আমি কিন্তু একটু
পার্থক্য করতে পারবো অন্যদের তুলনায়। তাই আমাকে এই জটিল বিষয়গুলো আমাদের টার্গেট রাখতে হবে যদি আমি ভালো করতে চাই। এবং অবশ্যই তোমরা যদি একটু সময় দিয়ে দেখো, তোমরা যদি বারবার ভিডিওটি দেখো, আমি আশা করি তোমরা পারবা। আর যে সকল চাকরি প্রার্থী ভাই বোনরা আছেন, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। আপনারা যদি এই টাইপের যে প্রশ্নগুলো আপনারা চাকরি পরীক্ষায় আসে আপনারা দেখেন, আশা করি এখন পারবেন। আর একটি প্রশ্ন রয়ে গেছে আমাদের, যে এই পাটিগণিত টাইপের একটি অঙ্ক। আমি চেষ্টা করব, যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে, পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমাদের পাটিগণিতের যে 5 নং প্রশ্নটি আছে, মানে আমাদের এই অনুশীলনী 1-এর 5 নং যে প্রশ্নটি আছে, আমি 5 নং প্রশ্নটি পরবর্তী ভিডিওতে খুব সুন্দর করে মানে বিস্তারিত ভেঙে চুরে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।